ওকে, সো আমরা আজকে শুরু করছি। তো আমরা জানবো হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেশন। হ্যাঁ, তো আমরা এখানে বলতে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেশন এগুলো সম্পর্কে জানবো। চলেন আমরা চলে যাই সরাসরি বেসিক কনসেপ্টে। তো মেইন কনসেপ্ট ইন্ট্রোডিউস হেয়ার আর অবজেক্ট, ক্লাস অ্যান্ড ইনস্ট্যান্স, দেন অবজেক্ট স্টেট মানে স্ট্যাটাস, জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, মেসেজ পাসিং অ্যান্ড এনক্যাপচুলেশন অ্যান্ড পলিমরফিজম। পড়েছেন এই কথাগুলো এর আগে? তো এগুলো সম্পর্কে আমরা একটু জেনেছি, আজকে আমরা আর একটু জানবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কারণ অনেকগুলো শব্দ এখানে নতুন আছে আমাদের জন্য, অনেকগুলো না, দু একটা শব্দ নতুন আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো অবজেক্ট কি আসলে ওরা আমাদেরকে জানানোর চেষ্টা করতেছে, বলতেছে অ্যান অ্যাবস্ট্রাকশন, মানে অ্যান অ্যাবস্ট্রাকশন অফ সামথিং in a problem domain reflecting the capabilities of the system to keep information about it, interact with it or both, মানে দুইটাই একসাথে করতে পারে। কি বলছে এবার বলেন তো কথাটা? অ্যাবস্ট্রাকশন মানে জানো কি? কি মানে? না না, ওর এত কঠিন জায়গায় যাওয়ার দরকার নাই। বলতেছে যে মানে এটা বলতেছে এমন একটা মেকানিজম বা এমন একটা অবস্থা যেটা দিয়ে আমরা যেটা করি, যে একটা প্রবলেমের একটা বিশেষ ডোমেন বলতে এখানে মিন করতে স্পেসিফিক একটা প্রবলেম। যেমন প্রবলেমটা হতে পারে আমি সেলস করতে চাই, অথবা প্রবলেমটা হতে পারে আমি স্টুডেন্টের ডাটা গ্যাদার করতে চাই, এমন হতে পারে আমি স্টুডেন্টের ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে চাই। এগুলো এক একটা কিন্তু ডোমেন। এই ডোমেন মানে যে ওয়েবসাইটের যে www.facebook.com তা না, এই ডোমেন মিন একটা স্পেসিফিক পার্ট। ওকে, তো বলতেছে রিফ্লেক্টিং দ্য ক্যাপাবিলিটিস, এবং এই অবজেক্টের আরও কাজ কি, যে তার যে ক্যাপাবিলিটিস আছে এই সিস্টেমটাকে নিয়ে কাজ করার, এবং সেই সিস্টেমটা কি করবে, ইনফরমেশনগুলোকে গ্যাদার করবে, মানে রাখবে তার কাছে, এবং সেই ইনফরমেশনগুলোকে নিয়ে সে কাজ করার চেষ্টা করবে। ওকে, এখানে আরও বলতেছে অবজেক্ট হ্যাভ স্টেট, বিহেভিয়ার অ্যান্ড আইডেন্টিটি। এটা আমরা আগেও পড়েছি। স্টেটগুলো কি, যেমন দ্য কন্ডিশন অফ অ্যান অবজেক্ট অ্যাট এনি মোমেন্ট এফেক্টিং হাউ ইট ক্যান বিহেভ। মানে বলতেছে স্টেট হচ্ছে ওই জিনিসগুলো, যে জিনিসগুলো আসলে আমাদের বিহেভিয়ারগুলোর মধ্যে এফেক্ট করবে। আমাদের বিহেভ না, জাস্ট আমাদের অবজেক্টের বিহেভগুলোকে এফেক্ট করবে। যেমন আমরা স্টুডেন্টের মধ্যে অনেক, যদি আমরা বলি যে আমরা স্টুডেন্টের মধ্যে নেম, আইডি এগুলো রাখতেছি, তো এগুলো দিয়ে আমরা পরবর্তীতে কী করতেছি, তাকে দিয়ে কোনো একটা মানে একটা কাজ করাচ্ছি। তার মানে কি, বিহেভিয়ার মানে তো আমরা জানি যে অ্যাকশন বা মেথডকে মিন করতেছে। তখন ওই মেথডগুলোকে আমরা কি করি, এই প্রপার্টিজ বা এই স্টেটগুলোকে ব্যবহার করে ওই মেথডগুলোকে ব্যবহার করি। তো নিচে বলছে বিহেভিয়ার, হোয়াট অ্যান অবজেক্ট ক্যান ডু, হাউ ইট ক্যান রেসপন্ড টু ইভেন্ট অ্যান্ড স্টিমুলি। মানে বলতেছে যে আমরা যে মানে কি করবে এই অবজেক্টটা, কি করতে পারবে, কিভাবে করবে, এই ব্যাপারগুলোই হচ্ছে আসলে বিহেভিয়ার। আমরা যেটা কোর জাভাতে পড়েছিলাম যে অ্যাকশন, খুব সহজ ভাষায়। অ্যান আইডেন্টিটি, ইচ অবজেক্ট ইজ ইউনিক। প্রতিটা অবজেক্টেরই ইউনিক আইডেন্টিফিকেশন থাকতে হবে। এবার আপনারা যদি বলতে পারেন যে স্যার আমরা তো স্টুডেন্ট ক্লাসকে নিয়েছিলাম, আমরা বলেছিলাম স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এরকম করে একই ক্লাসের অনেকগুলো অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি। খেয়াল করেন আমরা কিন্তু ভেরিয়েবল বারবারই চেঞ্জ করেছি, একবার স্টুডেন্ট 1 বলেছি, একবার স্টুডেন্ট 2 বলেছি, একবার 3 বলেছি। তার মানে তারা কিন্তু প্রতিবারই ইউনিক। ওকে, তার মানে তাদের সবসময় ইউনিক আইডেন্টিটি থাকতে হবে, তা নাহলে তারা প্রপারলি কাজ করতে পারবে না। এক্সাম্পল অফ এন অবজেক্ট, একটা অবজেক্টের এক্সাম্পল দিচ্ছে আমাদেরকে। তাই একটা এক্সাম্পল হচ্ছে আ পারসন, একটা এক্সাম্পল অবজেক্টের নাম। তো একটা নাম দিয়েছে হোসেন পারভেজ, এটা তার আইডেন্টিটি। বিহেভিয়ার কি, সে স্পিক, কথা বলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, পড়তে পারে, অনেক কিছু করতে পারে। তার স্ট্যাটাস কি, স্টাডিং, রেস্টিং, কোয়ালিফাইড, এগুলো তার স্ট্যাটাস। আবার আমরা দেখি শার্ট, আইডেন্টিটি কি, আ ফেভারেট বটন উইথ ডেনিম শার্ট। এটা তো মানে ডেনিম শার্ট পরতেছি আমরা, এক এক সময় এক এক জিনিস পরি না আমরা। তার বিহেভিয়ার কি, শ্রিঙ্ক, স্টেইন, রিপ। শ্রিঙ্ক মানে যেন কি, কুচকানো টুচকানো টাইপের আর কি, মানে ছোটো খোটা করে ফেলা আর কি।
স্টেইন শব্দটা মানে আমি জানি না, রিপ শব্দটা মানে আপাতত মনে নেই আমার। আচ্ছা, প্রেসড, ডার্টি, অর্ন মানে কি? এটাকে আয়রন করা যাবে, এটা ময়লা হয়ে যাবে। অর্ন শব্দটা মানে কি? ছেঁড়া ফাটা না কি যেন? হ্যাঁ, ওই ছিঁড়ে টিড়ে যাবে, এটাই তো তার ব্যাপারগুলো, তাই না? ছেঁড়া কি ছেঁড়া না, প্রেস করা যাবে কি যাবে না? আপনারা জানেন না বা দেখছেন তো যে আমরা যখন আসলে বিশাল মানে একটু বড় মাপের শপ থেকে বা ব্র্যান্ড শপ থেকে ড্রেস কিনি, তখন আপনারা দেখবেন প্রতিটা ড্রেসে, বিশেষ করে শার্ট যদি কিনি, লেফট সাইডে দেখবেন শার্টের ভিতরের দিকে কিছু লেভেল থাকে, খেয়াল করছেন নিশ্চয়ই? এই লেভেলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যারা আসলে গার্মেন্টস ট্রেডে থাকে তাদের জন্য এগুলো খুবই ডেঞ্জারাস, এবং এই লেভেল না থাকার কারণে একটা প্রোডাক্ট কোয়ালিটিতে ফেল করে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এত কি গুরুত্বপূর্ণ জিনিস এই লেভেল? হ্যাঁ, আসলে অনেক গুরুত্বপূর্ণ। লেভেলটা দেখবেন, লেভেলের মধ্যে বলা আছে যে আপনি এই যে শার্টটা আছে, এই শার্টটাকে আয়রন যে করবেন, কত ডিগ্রি সেলসিয়াস দিয়ে আয়রন করতে পারবেন, কত ডিগ্রি গরম পানিতে এটাকে ভেজাতে পারবেন, এটাকে আপনি ড্রাই ওয়াশ করবেন না পানিতে চুবাই দিতে পারবেন। তার মানে আপনার এই ড্রেসের, ওটাকে বলা হয় কেয়ার লেভেল আসলে। হ্যাঁ, সো এই ড্রেসটাকে পরিপূর্ণভাবে কেয়ার করার জন্য আপনি কি কি করবেন ওটা ওই জায়গাটার মধ্যে লিখে আছে। তার মানে ওইগুলো সবগুলোই কিন্তু তার স্ট্যাটাস, যেটা এখানে বলছে প্রেস, ডার্টি, অর্ন। এবং ডার্টি, বেশি ডার্টি হলেও আপনি কি করবেন, কম ডার্টি হলেও কি করবেন, তার ব্যাখ্যা থাকবে। দেখবেন আজকে বাসায় যায় খেয়াল করবেন, দেখবেন ওখানে একটা আয়রনের ছবি দেওয়া থাকে, একটা ওয়াশিং মেশিনের ছবি দেওয়া থাকে, তারপর হিটের জন্য সূর্যের ছবি দেওয়া থাকে, এরকম কিছু ছবি দেওয়া থাকে ওটার মধ্যে। আচ্ছা আচ্ছা, তারপর বলছে সেল, তো একটা সেলের একটা নাম্বার থাকবে অবশ্যই, যে কত তারিখে বা কোন সেল করছে, অথবা ইনভয়েস নাম্বার। তারপর আর্ন লয়ালিটি পয়েন্টস, তার বিহেভিয়ার হচ্ছে সে বিক্রি করে টাকা, মানে টাকা পাবো আমরা। ইনভয়েস থাকবে, ইনভয়েস ক্যান্সেল করার উপায় থাকবে। এই হচ্ছে কিছু এক্সাম্পল আমাদেরকে দিয়েছে। এবার আমরা জানবো ক্লাস অ্যান্ড ইনস্ট্যান্স। বলছে অল অবজেক্ট আর ইনস্ট্যান্স অফ সাম ক্লাস। তার মানে ক্লাস না থাকলে কিন্তু অবজেক্টের কোনো আইডেন্টিটি নাই, মানে অবজেক্ট নাই আসলে, কারণ প্রতিটা অবজেক্টই কোনো না কোনো ক্লাস থেকে জন্ম নেবে। ওকে, সো ক্লাস বলছে ক্লাসটা কি? ডিসক্রিপশন অফ সেট অফ অবজেক্ট উইথ সিমিলার অ্যাট্রিবিউটস, অপারেশনস, মেথড অ্যান্ড রিলেশনশিপ অর সিমেন্টিক্স। তার মানে কি, একটা ক্লাস কি থাকবে, একটা কম্বিনেশন থাকবে। আমি আপনাদেরকে ক্লাসে চিত্র দেখিয়েছিলাম, মনে আছে? কি চিত্র দেখিয়েছিলাম জানো? হ্যাঁ, একটা চিত্র দেখাইছিলাম আমি ক্লাস সম্পর্কে। আচ্ছা, আমি একটা কার্টের ছবি দেখিয়েছিলাম যেটাতে ডিফারেন্ট অফ ভেজিটেবলস ছিল। তা আমি বলেছিলাম যে কার্ট হচ্ছে এই পুরো, একটা ক্লাস হচ্ছে এই পুরা কার্টটা, আর তার ভিতরে যে জিনিসপত্রগুলো আছে, যে ভেজিটেবলসগুলো আছে, সেগুলো এই অ্যাট্রিবিউটস, অপারেশন, মেথডস অ্যান্ড রিলেশনশিপ। তার মানে কার্ট আসলে ক্লাস হচ্ছে কি, এটা আমি একটা কন্টেনারের মতো বলতে পারি, যার মধ্যে আসলে এই ব্যাপারগুলো থাকবে। ওকে, অপারেশনটা এই যে মেথডের মতোই আসলে, যে ওই ধরনের কাজ করবে, এই ধরনের কাজ করবে না, অথবা যে সে পাবলিকলি কাজ করতে পারবে, প্রাইভেটলি কাজ করতে পারবে, এই জিনিসগুলোই। হ্যাঁ, সো এইবার দেখেন আরো কিছু বলতেছে। দ্য পারপাস অফ আ ক্লাস ইজ টু ডিক্লেয়ার আ কালেকশন অফ মেথড, অপারেশন অ্যান্ড অ্যাট্রিবিউট দ্যাট ফুললি ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অফ অবজেক্ট। তার মানে একটা ক্লাসের মধ্যে এই ব্যাপারগুলো থাকবে, যেটা আসলে কি করবে, অবজেক্টের স্ট্রাকচারটা, অবজেক্টের বিহেভিয়ারটাকে মিন করবে। বলছি স্ট্রাকচার সম্বন্ধে আমাদের বলছে যে হোয়াট অ্যান অবজেক্ট নোস, ইনফরমেশন দ্যাট হোল্ডস। যেমন আমরা ধরতে পারি যে স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, তার মধ্যে যে স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো আছে, সবগুলো ইনফরমেশন মিলেই হচ্ছে তার স্ট্রাকচার। কারণ আমরা ধরেই নিব যে সে যদি স্টুডেন্ট হয় তাহলে তার এই জিনিসগুলো থাকতেই হবে। ধরেন এখন আমাদের যেটা হয় যে আমরা যখন বাসে চলাফেরা করি তখন বলে আপনি স্টুডেন্ট? হ্যাঁ স্টুডেন্ট, আইডি কার্ড দেখান। তার মানে স্টুডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে আইডি কার্ড। তার মানে এই আইডি কার্ড যার নাই তাকে আমরা স্টুডেন্ট বলতে পারবো না। সো এইটাই একটা স্ট্রাকচার। ক্লিয়ার? এবার বলছি বিহেভিয়ার, হোয়াট অ্যান অবজেক্ট ক্যান ডু। তার মানে স্টুডেন্টে কি কি করতে পারবে। স্টুডেন্টে যে বাসে হাফ ভাড়া দিতে পারবে, ইউনিভার্সিটির ক্যান্টিনে কম টাকায় খেতে পারবে, সে তার ক্যাম্পাসের লাইব্রেরিতে গিয়ে
হয়তো বা বিনামূল্যে বই নিয়ে আসতে পারবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এগুলোই তার বিহেভিয়ার, তাই না? ওকে, আরও বলছে অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স দ্যাট অর্গানাইজ ফর্ম আ ক্লাস, ইট ইজ স্ট্রাকচার্ড অ্যান্ড বিহেভ অ্যাকর্ডিং টু ইট ক্লাস। তার মানে অবজেক্ট হচ্ছে ওইটাই যেটা হচ্ছে কি তার ক্লাস থেকে, ক্লাসের যে বিহেভিয়ারগুলো আছে, ক্লাসের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আসলে সে রিপ্রেজেন্ট করে। এবার আমরা দেখবো জেনারেলাইজেশন অ্যান্ড স্পেশালাইজেশন। এটাও আমি আপনাদেরকে পড়িয়েছিলাম। এটা হচ্ছে রিলেশনের একটা ধাপ। সো ক্লাসিফিকেশন ইজ হেরারিক ইন নেচার, মানে ওই যে বলছি যে ক্রমান্বয়, ক্রম, এটাকে বোঝাচ্ছে এটা, যে ক্লাসিফিকেশনটা হচ্ছে ক্রমর একটা পার্ট। বলছে ফর এক্সাম্পল আ পার্সন মে বি অ্যান এমপ্লয়ি, আ কাস্টমার, আ সাপ্লায়ার অফ আ সার্ভিস। মানে কোনো একটা সার্ভিসে, যেমন গতকালকে আমরা পড়েছি, একটা মানুষই কখনো স্টেক হোল্ডার হইতে পারে, কখনো সে ডেভেলপার হইতে পারে, আবার কখনো সে এন্ড ইউজারও হইতে পারে। সে তো একজন মানুষই নাকি? এখানে ঠিক এরকম একটা উদাহরণ আমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে। দেন বলতেছে অ্যান এমপ্লয়ি মে বি পেইড মান্থলি, উইকলি অর আওয়ারলি। যদি সে এমপ্লয়ি হয় তাহলে তাকে এইভাবে দিতে হবে। অ্যান আওয়ারলি পেড এমপ্লয়ি মে বি আ ড্রাইভার, ক্লিনার অর সেলস অ্যাসিস্ট্যান্ট। কারণ সচরাচর আমরা আওয়ারলি পেমেন্ট করি এই টাইপের জবগুলোকে, তাই না? এবার আরও বলতেছে, দেখেন এবার আমাদেরকে দেখাচ্ছে স্পেশালাইজেশনটা আসলে কি। তো বলতেছে এই যে পার্সনের সাথে, একটা পার্সন কখনো এমপ্লয়ি হতে পারে, কখনো কাস্টমার হতে পারে, আবার কখনো সাপ্লায়ার হতে পারে। আবার এই এমপ্লয়িটাই মান্থলি পেড হতে পারে, উইকলি পেড হতে পারে, আওয়ারলি পেড হতে পারে। আওয়ারলি পেডগুলো আবার কে কে? এই যে ড্রাইভার। তার মানে এই যে পার্সন থেকে সেলস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হচ্ছে স্পেশালাইজেশন। মানে মোট কথা অনেকটা মিন করতেছে এরকম যে সুপার ক্লাস, তার সাথে সাব ক্লাস, তার সাথে সাব ক্লাস, এই ধরনের একটা রিলেশন থাকবে। ওকে, আচ্ছা। এবার আমরা দেখবো জেনারেলাইজেশন অ্যান্ড স্পেশালাইজেশন। আবার বলতেছে, তো বলতেছে জেনারেলাইজেশনটা কি? যেমন এই যে সুপার ক্লাসটা যে, সেই হচ্ছে জেনারেলাইজেশন। দেখেন আমাদের এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, দেখছেন তো? এই যে সো এখানে কি বলতেছে, পার্সনের নেম, ডেট, জেন্ডার, টাইটেল, আর তার স্পেশালাইজড ক্লাস হচ্ছে কি তার যে সাব ক্লাসটা সেটা। আওয়ারলি পেড, স্টার্ট ডেট, মানে যদি আওয়ারলি পেড হয় তাহলে তার স্টার্ট ডেটটা কখন হবে, তারপর স্ট্যান্ডার্ড রেট কত হবে, ওভার টাইম কি, লাইফ সাইকেলটা কি, এবার লাইসেন্স টাইপ কি, এই ধরনের কিছু জিনিসপত্র এখানে থাকতে পারে। এবার আমরা দেখবো ইনহেরিটেন্স। বলতেছে দ্য হোল ডিসক্রিপশন অফ আ সুপার ক্লাস অ্যাপ্লাই টু অল ইটস সাব ক্লাস ইনক্লুডিং ইনফরমেশন স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার। খুব সোজা সাপটা ভাষায় বলছে যে সুপার ক্লাস কি করে, সরি সাব ক্লাস কি করে, তা সুপার ক্লাসের সব ধরনের ইনফরমেশনকে ব্যবহার করে। সেটা কি? তার ইনফরমেশন স্ট্রাকচার, ইট মিনস যে তার যে স্ট্যাটাসগুলো থাকে সবগুলো, এবং তার যে বিহেভিয়ারগুলো থাকে সবগুলো, কারণ এটা অলরেডি আমরা প্রোগ্রাম করেও প্র্যাকটিস করে দেখেছি। অফেন নোন লুজলি অ্যাজ ইনহেরিটেন্স। বলছে এই যে ইনহেরিটেন্সের যে রিলেশনটা, এই রিলেশনটাকে বলা হয় লুজলি রিলেশন, মানে রিলেশনটা একটু লুজ, খুব স্ট্রং না। ওকে, actually inheritance is the facility in an OO language that implements generalization and specialization, মানে object oriented language। ওকে, তো তার মানে বলতেছে এই যে রিলেশনটাই আসলে জেনারেলাইজেশন স্পেশালাইজেশনকে মিন করতেছে। তার মানে জেনারেলাইজেশন কে? সুপার ক্লাস, আর স্পেশালাইজেশন হচ্ছে কি তার আন্ডারের সাব ক্লাসগুলো। এবার দেখি মেসেজ পাসিং। এটাও একটা অবজেক্ট ওরিয়েন্টেশনের একটা বৈশিষ্ট্য। তো সেভারাল অবজেক্ট মে কোলাবোরেট টু ফুলফিল ইচ সিস্টেম অ্যাকশন, মানে অনেক একটা প্রপার কাজ করতে অনেকগুলো ইয়া লাগে, কি বলে, অবজেক্ট লাগে। যেমন কি এমন হইতে পারে, দেখেন আমার একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে আমি চাচ্ছি স্টুডেন্টের ইনফরমেশন রাখতে, স্টুডেন্টের ফুল ইনফরমেশন রাখতে চাই। তাহলে স্টুডেন্টের ফুল ইনফরমেশন যখন আমি রাখতে চাই, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এবং তার প্রেজেন্ট অ্যাড্রেস আমি রাখতে চাই। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি ধরেন সে বাংলাদেশি স্টুডেন্ট হয়, তাহলে আমার তাকে তার ডিটেলস যদি রাখতে হয়, তাহলে তার ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাকে জানতে হবে। তো এখন ধরেন আমি যেটা করলাম, কি ডিস্ট্রিক্ট নামে আমি আরও একটা ক্লাস বানায় ফেললাম। ওই ক্লাসের কাজ হচ্ছে যে বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো সে স্টোর করে রাখবে।
তার মানে হচ্ছে কি, এতে করে যে সুবিধাটা হচ্ছে ধরেন এখানে যদি অনেক স্টুডেন্ট আসে তাহলে বারবার আমাকে ওই ডাটা লিখতে হবে না, কারণ আমি ডিস্ট্রিক্ট থেকে তখন ডিস্ট্রিক্টটাকে নিয়ে এসে স্টুডেন্টের মধ্যে পাস করে দেব। তার মানে স্টুডেন্টরা চাইলেই ক্লিক করে ওখান থেকে ডিস্ট্রিক্টগুলোকে চয়েস করে ফেলতে পারবে। তার মানে আমি বুঝাইতে চাইতেছি একটা কাজই আমি দুইটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে করলাম। ওকে, জাস্ট বোঝানোর জন্য, এটা 5টা 6টা ক্লাস মিলেও একটা কাজ হতে পারে। না, সাব ক্লাস না, ওরাও একটা মানে পাশাপাশি কাজ করবে, এখানে সাব ক্লাসে কোনো কাজ করব না আমরা, ওইটাকে এটার মধ্যে পুশ করাবো আর কি। ওকে, অ্যাসোসিয়েশন করাবো আর কি, অ্যাসোসিয়েশন টাইপের। হ্যাঁ, তো সেভারাল অবজেক্ট মে কোলাবোরেট টু ফুলফিল ইচ সিস্টেম অ্যাকশন। বলছে রেকর্ড সিডি সেল কুড ইনভলভ আর সিডি স্টক আইটেম অবজেক্ট, মানে বলতেছে যে আপনি সিডি বিক্রি করেন, কথার কথা। তো বলতেছে আপনি তাহলে কি কি সম্পর্কে জানতে হবে, আপনার স্টকে সিডি আছে কিনা, মানে এরকম একটা মানে সিডির জন্য একটা স্টকের জন্য একটা অবজেক্ট লাগবে, সেলসম্যানের ট্রানজ্যাকশন জন্য স্টক মানে একটা অবজেক্ট লাগবে, সেলস অ্যাসিস্ট্যান্ট যে লোকটা সেলস করবে তার সম্পর্কেও আপনার একটা অবজেক্ট লাগবে। এই 3টা অবজেক্ট মিলে তারা একটা সিডি কেসে বিক্রি করবে। এটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। এইটাই হচ্ছে মেসেজ পাসিং। যখন একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কোলাবোরেটলি কাজ করে, তার মানে কি ওই ক্লাসে একটা ইনফরমেশন এই ক্লাসে আসবে, তাই তো? এরকমই তো তারা ইনফরমেশনগুলোকে একজন ইনফরমেশন আরেকজনকে দিবে। সো এই ইনফরমেশন দেওয়াটাকে আসলে বলা হচ্ছে মেসেজ পাসিং। ওকে, তো দিস অবজেক্ট কমিউনিকেট বাই সেন্ডিং ইচ আদার মেসেজ, যেটা আমি মাত্রই বললাম। তার মানে তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে থাকে এবং তাদের ইনফরমেশনগুলোকে দেওয়া নেওয়া করে। সো এই দেওয়া নেওয়াটাকে আসলে বলা হয় মেসেজ পাসিং। এই যে দেখেন মেসেজ পাসিং এর একটা বড় স্ট্রাকচার আমাদেরকে দেখাইছে। ধরেন ও ওরে দিছে, মানে সবার ছোট যে না উপর থেকে আসতেছে, সবার উপর থেকে তার নিচে, তার নিচে থেকে তার নিচে, এইভাবে আসতেছে মেসেজগুলো বলতে আসলে এখানে কিন্তু হ্যালো হাউ আর ইউ এই টাইপের না, মানে একটা বড় কাজ, একটা ক্যালকুলেশন করে সে আমাকে এনে পাস করতে পারে। যেমন আমরা এতদিন মেথড দিয়ে কাজ করেছি না, আলাদা ক্লাসের মধ্যে মেথড করেছি, সেখানে ক্যালকুলেশন হয়েছে, সেই ক্যালকুলেশনটাকে আমরা অন্য একটা জায়গায় নেওয়া, আবার ওটার সাথে আবার কিছু কাজ করেছি, তাই না? সো দিস ইজ কল্ড মেসেজ পাসিং। ক্লিয়ার? সো polymorphism. So polymorphism allow one message to be sent to the object of different classes. মানে একই মেসেজকে আমরা একই সাথে অনেকগুলো ক্লাসের মধ্যে সেন্ড করব, এটা একটা পলিমরফিজম। সেন্ডিং অবজেক্ট নিড নট নো হোয়াট কাইন্ড অফ অবজেক্ট উইল রিসিভ দ্য মেসেজ। মানে যখন আমি পাঠাবো তখন আমি আর চিন্তা করব না যে কি ধরনের মেসেজ যাকে পাঠাবো সে রিসিভ করবে। ইচ রিসিভিং অবজেক্ট নোজ হাউ টু রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, কারণ যেই অবজেক্ট আসলে ওই মেসেজটাকে রিসিভ করবে সে জানে এই মেসেজ কিভাবে তাকে পড়তে হবে। বুঝতে পারছি? ওই যে আপনাদেরকে একটু এনক্রিপশনের গল্প শুনেছিলাম না, ক্রিপ্টোগ্রাফির গল্প শুনেছিলাম না। ধরেন আমি একটা মেসেজকে এলোমেলো করে লিখে ধরেন মিস্টার রাজুকেই পাঠাইলাম, এখন রাজুকে আমি বলেই দেই না যে এই মেসেজ আপনি কিভাবে পড়বেন। ও তো নিয়ে দেখতেছে স্যার তো এখানে হাবি জাবি লিখে দিছে আমাকে, ওর কোনো মানি খুঁজে পাচ্ছে না। কিন্তু ওকে যদি আমি ওয়েটা বলে দিতাম যে আমি যেখানে এ লিখছি আপনি মনে মনে সেখানে সি ধরবেন, আমি যেখানে টি লিখছি সেখানে আপনি মনে মনে বি ধরবেন, কথার কথা, তাইলে কি তখন ও কিন্তু এই মেসেজটাকে প্রপারলি পড়তে পারতো। সো এইখানে আসলে এই জিনিসটাই বলা হয়েছে যে মেসেজ আমি যখন পাঠাবো তখন আমার চিন্তা করার দরকার নেই ও কিভাবে পড়বে, আর ও যখন মেসেজ পড়বে সে তো তার চিন্তা করার দরকার নেই ও কি পাঠাইছে। তার মানে তাদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশন থাকবে, এটা মিন করতেছে। ওকে, ফর এক্সাম্পল বলতেছে রিসাইজ অপারেশন ইন গ্রাফিক প্যাকেজ, মানে বলতেছে আপনি একটা ছবিকে নিয়েছেন, নিয়ে সেটাকে কাটাকাটি করতেছেন। সো কাইন্ড অফ এটা একটা পলিমরফিজম, কারণ একটা ছবিকে আপনি বিভিন্ন সাইজে বিভিন্ন সময় করতে পারতেছেন কাটাকাটি করে। ওকে, সো এইখানে ওরা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে এটা যে ক্যাম্পেইন এবং টাইটেল, ক্যাম্পেইন স্টার্ট ডেট, ক্যাম্পেইন ফিনিশ ডেট, গেট ক্যাম্পেইন অ্যাডভার্ট, সো এগুলো আমাদেরকে বোঝাচ্ছে যে এটা একটা পলিমরফিজম হতে পারে। ওকে, এবার বোঝাচ্ছে অ্যাডভান্টেজ অফ ও, মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কেন করব, কেন এত কিছু মানবো। প্রথমেই বলে দিচ্ছে ক্যান সেভ এফোর্ট, সবার আগে সে কি করবে আমাদের কাজের কষ্টটাকে অনেক কমাবে, অনেক কাজ করতে হবে না আমাদের। কেন? রিইউজ অফ জেনারেলাইজড কম্পোনেন্ট কাট ওয়ার্ক কস্ট অ্যান্ড টাইম। তার মানে আমরা বলেছিলাম প্রথম দিকে যে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শিখা শুরু করলাম যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করবো, মূল কারণে হচ্ছে কোডকে রিইউজ করব, মানে একটা কোডকে আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো এতে করে কি হলো, ওই কোডটা তো আমাকে আর 10 বার 5 বার লিখতে হলো না,
লিখতে হয় নাই, আমার টাইম সেভ হয়েছে, আমার ওয়ার্কার সেভ হয়েছে, আমার কষ্ট কম লাগছে, কারণ আমি 10 ঘন্টা কাজ করলে আমাকে 10 ঘন্টা টাকা দিতে হবে, তাই না? আবার আমি 1 ঘন্টা কাজ করলে আমার তাহলে কি 9 ঘন্টা টাকা বেঁচে গেল, তো কস্ট সেভ হয়ে গেল। সো অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু অনেক দিকে হেল্প করতেছে আমাদেরকে। আচ্ছা, তারপর বলছে ক্যান ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি। বলছে যে এনক্যাপসুলেশন ইনক্রিজ মডুলারিটি, সাবসিস্টেম লেস কাপল টু ইচ আদার। মানে মোট কথা বলতেছে যে আমাদের এই সফটওয়্যারের কোয়ালিটিকে অনেক বাড়াচ্ছে। কেন? এনক্যাপসুলেশন ইনক্রিজ মডুলারিটি। এই যে আমরা যে এনক্যাপসুলেশন টেপসুলেশন এগুলো ইউজ করি, এগুলো দিয়ে কী করি আমরা, অনেক জিনিসকে আমাদের মতো করে যেগুলো দরকার সেগুলোকে ওপেন রাখি, যেগুলো দরকার নাই সেগুলোকে আমরা ক্লোজ করে রাখি, মানে হাইড করে রাখি। এবং হাইড করে রাখার কারণটা কি? আমাদের এই কোয়ালিটির জন্য ইমপ্রুভ করে, সিকিউরিটি ইমপ্রুভ করবে। কোয়ালিটি বলতে শুধুমাত্র কোয়ালিটিকে মানে মিন করতেছে, মানে সিকিউরিটি তার একটা কোয়ালিটি। ওকে, তারপর বলতেছে যে সাব সিস্টেমগুলো আমরা যে এই কি বলে যে মডিউল প্রোগ্রাম করবো বা অনেকগুলো ক্লাস মিলিয়ে যে কাজ করব, তো এই সুবিধাটা তো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে দিচ্ছে। সো এতে করে যেটা হচ্ছে গিয়ে যে মানে তাদের একটা মধ্যে একটা যে সম্পর্ক সেটা বাড়তেছে, বাড়ার ফলে আমাদের কোয়ালিটি আরও বাড়তেছে। শুরু করি তাহলে। সো বলছে বেটার ট্রান্সলেশন বিটুইন অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন মডিউল অফ ওয়ার্কিং কোড। বলতেছে যেটা যে আমরা মানে প্রোগ্রামিংটাকে এমনভাবে সেট করতে পারি যার কারণে হচ্ছে গিয়া যে আমরা কার সাথে কার রিলেশন বা কীভাবে যে আমরা প্রোগ্রামের ডিজাইনটা করব, এই টোটাল জিনিসগুলো ও আমাদেরকে আরও ইজি করে দিচ্ছে আর কি। অ্যান্ড সামারি, মানে আমরা কি কি জানলাম আসলে। সো আমরা আসলে যেটা জানলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানার চেষ্টা করলাম। এই চ্যাপ্টারটা মনে হয় শেষ আমাদের। হ্যাঁ।